আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। প্রাক্তন পুলিশকর্মী, পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাদের কটূক্তি, মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি। ক্ষুব্ধ মহিলারা অভিযুক্তের ভাইকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। উত্তেজনা শান্তিপুরে। আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিবেণীতে অনুকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই কুম্ভ স্নান ও মেলা নির্বিঘ্নে করার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের মেলাস্থল পরিদর্শন। হাসপাতালে জাল ওষুধ চক্র, জাল স্যালাইন চক্র, দুর্নীতি বন্ধের দাবিতে এবং সুষ্ঠু পরিবেশের চিকিৎসার দাবি নিয়ে বামফ্রন্টের শাখা সংগঠনের বিক্ষোভ ও ডেপুটেশন। জমিতে সর্ষে ফুল দেখা দিতেই হুগলির ডুমুরদহের আসাম লিঙ্ক রোডের ধারে ভিন রাজ্য ও রাজ্যের বিভিন্ন এলাকার মধু চাষিরা। প্রাক্তন পুলিশ কর্মী হয়ে মহিলাদের কুপ্রস্তাব দিনের পর দিন। ঘটনায় পুলিশ কর্মীর ভাইকে বেধড়ক মারধর, মহিলাদের ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি। মহিলাদের কুপ্রস্তাব এবং বিভিন্ন সময় এলাকার মানুষকে প্রাক্তন পুলিশ হওয়ার সুবাদে মিথ্যে মামলায় জর্জরিত করা সহ পুলিশের প্রভাব খাটিয়ে এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার ঘটনায় অভিযুক্তর বাড়ি ভাঙচুর এবং অভিযুক্তর ভাইকে বেধড়ক মারধর এলাকার প্রমিলা বাহিনীর। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন মাহাতো পাড়ার এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 1 বছর আগে অভিযুক্ত ব্যক্তি ওই এলাকাতে বাড়ি করেছিল। তারপর থেকেই বিভিন্ন সময় এলাকাবাসীর সঙ্গে বাকবিতণ্ডা এবং তাদেরকে একাধিক মিথ্যে মামলা ফাঁসানো হয় পুলিশের প্রভাব খাটিয়ে। প্রাক্তন পুলিশকর্মী হওয়াতে প্রভাবশালী ভাবমূর্তি প্রতিষ্ঠা করতেই পুলিশকে দিয়ে রীতিমতন ভয় দেখানো হয় এলাকাবাসীদের, এমনটাই অভিযোগ সমস্ত এলাকার বাসিন্দাদের। ঘটনার দিন সকালে ওই অভিযুক্ত পুলিশ কর্মীর বাড়িতে চড়াও হয় এলাকার প্রমিলা বাহিনীরা। হাতে লাঠি ঝাঁটা নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মীর ভাইকে বেধড়ক মারধর করেন তারা। অভিযুক্ত পুলিশ কর্মীর বাড়িতেও ভাঙচুর চালায় মহিলারা। ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ কর্মীর পরিবারের 4 জনকে আটক করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর থানায়। এই ঘটনাকে ঘিরে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার প্রমিলা বাহিনীরা। অভিযুক্তদের দাবি, তারা বাড়ি কেনার পর থেকেই এলাকার লোকজন তাদের বাড়ি থেকে মাটি কেটে নিয়ে যায় বিভিন্ন সময় এবং নানান বিষয়ে টাকা চাওয়াও হয় তাদের থেকে। তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে তাদের দাবি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কি নাম আমি পুলিশ নামটা কি গো? ও পুলিশ হলে মানে কি কাজে দিবে? পুরনো পাড়া লোক তো বাঁচতে হবে, ও ছেলের ভবিষ্যৎ আছে। আর আমরা পুরনো আমাদের ভাইয়ের ভবিষ্যৎ নাই, ঠান্ডা দিয়ে হোল মোল সব খেতে দিতে হবে। এখন আপনারা যাচ্ছেন কোথায়? হ্যাঁ আমরা আমাদের ভাইপোদের নামে দোষ দিতে, তাহলে ওদের পড়াশোনা করছে, ওদের ভবিষ্যৎ নাই। কেস খামারি করলে আমরা করব, বাড়ির ছেলেদের রাস্তা দিয়ে চলবো, ধরে
চাকরি করেন বলে নাকি বলছে যে মহিলাদের উত্তক্ত করেন, তবুও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, কি বলবেন? আমি একজন এক্স পুলিশ। হ্যাঁ, কোথায় ডিউটি ছিল? আমার রিটার্ন হয়ে, আমি রানাঘাট কোর্ট থেকে রিটার্ন হয়ে এসেছি। আচ্ছা, কি নাম আপনার? এখানে কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম স্বপন কুমার মন্ডল। বলবেন? হ্যাঁ, নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় 22 জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সমস্তটাই পুলিশের সামনে করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। কি বলছেন তিনি, শুনবো। নৈহাটিতে সন্তোষ যাদব খুনের ঘটনায় 22 জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই ভাঙচুরের ঘটনাটা ঘটেছে পুলিশের সামনেই, এমনটাই অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। অক্ষয় গণ নামে একজনকে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করেছিল আগে। এরপর এদিন রঞ্জিত সাউন নামে আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সমস্ত ঘটনা নিয়ে সিবিআই তদন্ত দাবি জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। তিনি কি বলছেন, শুনুন। যেদিন থেকে ঘটনা ঘটেছে, আমি এই রেসটাকে নিয়ে যাচ্ছি 2021 সালে। 2021 সালে এরকমই বয়ানবাজি করে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের বিজেপি কর্মী ঘর বাড়ি ভাঙচুর হয়েছিল। তারপরে কোর্ট সংজ্ঞান নিয়েছিল, কোর্ট সংজ্ঞান নিয়ে এটা সিট গঠন করেছিল, 4টে জোন করে সিবিআই হাতে কেসটা দিয়েছিল। NHRC রিপোর্ট স্পষ্টভাবে বলেছিল কি বাংলায় আইনের শাসনে শাসকের আইন চলছে। সেইখানে দুটো নেতার নাম উঠে এসেছিল, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জেলা আর পার্থ ভৌমিক। সেম জিনিসটা 2021 সালে করেছিল, সেম জিনিসটা 2025 সালে করেছে। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা দুটো অ্যাবসলিউট ক্রিমিনালের নিজস্ব লড়াই, যেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে 6 জন গাড়িতে ছিল, 3 জন ওকে পিটিয়ে মেরেছে তুলেছে। এই ঘটনাটা 2 দিন আগে থেকে মারামারি চলছে, এই ঘটনাগুলো ঘটেছে। তো যেখানে এই ঘটনাগুলো ঘটেছে প্রকাশ্যে দিয়ালোকে ঘটনাকে, সেখানে এই কেসটাকে ডাইভার্ট, নিজের গণ্ডগোল, নিজের দলের লুটপাটের গণ্ডগোল, নিজের দলের কিছু গুন্ডারা একটা সাধারণ এলাকার মানুষ, আপনি জানেন না হয়তো, যে একদিন ঘটনার একদিন আগে বা 2 দিন আগে প্রায় 100-150 মহিলা থানায় গেছিল। এই সন্তোষ যাদব ওদেরকে মারধর করেছিল, তার জন্য থানার ডেপুটেশন দিতে গেছিল। সেখানে পুলিশ বলেছিল হ্যাঁ আমরা দেখছি, কিন্তু দেখিনি। তার এই ঘটনাটা ঘটেছে। তো যে ঘটনাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছিল, সেটাকে বিজেপি দিকে তুলে দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হলো। মুকেশ সাউ, আপনার কানাই গোন আর বিকাশ সিং, মতন 22খানা বাড়ি, চায় দোকান, পান দোকান ভেঙেছে এরা। টোটালটাই এই মামলাটাকে পুলিশের সামনে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘরগুলো ভাঙিয়েছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। মগরা জিটি রোডের ধারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত বেশ কয়েকজন স্কুল ছাত্রী। ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় কয়েকটি সাইকেল, গুরুতর জখম এক। ভয়াবহ পথ দুর্ঘটনা মগরা থানার অন্তর্গত মধুসূদনপুর জিটি রোডের ধারে। অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত বেশ কয়েকজন স্কুল ছাত্রী, গুরুতর জখম একজন। জানা গিয়েছে সকলেই মগরার মধুসূদনপুর জিটি রোডের ধারে সাইয়েদুন্নেসা গার্লস হাই স্কুলের ছাত্রী। রোজকার মতো স্কুল ছুটি হওয়ার পর বেশ কয়েকজন ছাত্রী মিলে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় পান্ডুয়া থেকে মগরার দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। হঠাৎ করে রাস্তার উপর একটি বাইক চলে আসায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা স্কুল ছাত্রীগুলিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় বেশ কয়েকটি সাইকেল। সেখান থেকে অ্যাম্বুলেন্স চালক কয়েকজন ছাত্রীকে মগরা হাসপাতালে নিয়ে যায়। ওই আহত ছাত্রীদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও দুজনকে চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চুচুড়া হাসপাতালে নিয়ে আসার পর একজনের চিকিৎসা করে ছেড়ে দিলেও আরেকজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সব মিলিয়ে এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে থাকে। এলাকার মানুষ জানান ওই এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার দুধারে কাজ চলছে, আর সেই কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে তারা। মগরা থানা মানে আমার মেয়েরা সব যাচ্ছিল, বাড়ি ফিরছিল মগরা দিক থেকে খন্ডান পুরো বাড়ি মেয়ে আমাদের। তো মেয়েরা 8টা মেয়ে ছিল, 8টা মেয়ে একটা পান্ডুয়া দিক থেকে একটা অ্যাম্বুলেন্স আসে মগরা দিকে,
আর ওরা ছিল বাঁ দিকে, ও সে উল্টো দিকে এসে ওদেরকে সবাইকে পিষে দেয়। পিষে দিয়ে 6টা সাইকেল ওখানে পিষ্ট হয়ে যায়, বাকি মেয়েরা সব বনে ছিটকে পড়ে যায়। অ্যাম্বুলেন্সটা ভালো, উনি আমাদের ওই মগরা না কোথায় বলে ওইখানে নার্সিংহোমে নিয়ে গেছিল, সেখান থেকে গাড়ি ভাড়া করে কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? কিভাবে হলো অ্যাক্সিডেন্টে? এইভাবে একটা ছেলে বাইক নিয়ে পার হচ্ছিল রাস্তা, আর অ্যাম্বুলেন্সটা আসছিল দেখিনি কো, আর তিনি কি বলছে এইভাবে পাশ কাটিয়ে যাচ্ছিলেন, আমরা পাশে ছিলাম, ধাক্কা লেগে গেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণীতে কুম্ভ মেলার আগে মেলার মাঠ ও ঘাটগুলি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রয়াগরাজের পর বাংলায় কুম্ভ মেলা। হুগলি জেলা ত্রিবেণীতে আগামী 11 তারিখ থেকে 13 তারিখ 3 দিন ধরে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা। 12 তারিখ হবে সাই স্নান। ইতিমধ্যেই প্রয়াগ থেকে আসতে শুরু করেছেন সাধু সন্তরা। কুম্ভ মেলার মাঠ ঘাট সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা। ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, এছাড়াও সেচ দপ্তরের আধিকারিক, পিডব্লিউডির আধিকারিক, সিভিল ডিফেন্স, বিদ্যুৎ দপ্তর, ফায়ার ব্রিগেড, স্বাস্থ্য দপ্তর সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। এদিন সপ্তর্ষি গঙ্গার ঘাট, ত্রিবেণী ফুটবল মাঠ, সাধুদের থাকবার জায়গা ঘুরে দেখলেন সদর মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। মহকুমা শাসক জানান, প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই ত্রিবেণীর এই অনুকুম্ভ মেলাকে নিয়ে বৈঠক হয়ে গিয়েছে। কোথায় কি লাগবে সেগুলো এদিন ঘুরে দেখার পাশাপাশি কোথায় পুলিশের ড্রপ গেট, কোথায় পুলিশ ক্যাম্প হবে, সব জায়গা পরিদর্শন করলেন। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। মিলে আজকে জয়েন্ট ভিজিট করছি, তো সেখানে কালকে আমাদের অলরেডি ডিসিশন হয়েছে যে যা যা লাইন ডিপার্টমেন্ট আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটি সকলে মিলে এই ত্রিবেণী মেলার জন্য যে 11 থেকে 13 ত্রিবেণী কুম্ভ মেলা হবে, তো তার জন্য যে প্রচুর দর্শনার্থী আসবে, পিলগ্রিমস এবং ডিভোটিস, তাদের সেফটি এবং সিকিউরিটি এবং সেটাকে ঠিকঠাকভাবে করার জন্য কোনো ইনসিডেন্ট যাতে না হয় তার জন্য আমরা সকলে মিলে আজকে ভিজিট করে দেখে নিলাম কোন কোন জায়গা দিয়ে কী কী মুভমেন্ট হবে, কোথায় অ্যাসেম্বলিটা বেশি হবে, কীভাবে তারা ঘাটে নামবে, এইগুলো আমরা আজকে পর্যবেক্ষণ করলাম, আর করে সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করে ইমপ্লিমেন্টেশন করছি। ত্রিবেণীর অনুকুম্ভ মেলাকে ঘিরে গঙ্গায় স্পিডবোটের ব্যবস্থা থাকছে। মোট 3টি ঘাটে স্নান করা যাবে এবং শিবপুরের পুরনো যে কোয়ার্টারগুলি আছে সেগুলি কোনো রকম ভাবে ব্যবহার করা যাবে কিনা তাও দেখা হলো। এই কথা উল্লেখ করে মেলা কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। তো রিগার্ডিং গতকাল আমাদের একটা মিটিং হয়েছিল, সেই ব্যাপারে আবার ফিল্ড ভিজিটে ওনারা এসেছিলেন, দেখে গেলেন যে কোথায় কি হবে, আজ পার প্ল্যানিং গুলো ওনারা বুঝিয়ে দিয়ে গেলেন, কোথায় আমরা কোন কাজটা করবো, ওনারা কোন কাজটা অলরেডি ডিসকাস হয়েছিল প্রথমে গতকাল, তাও আজকে আরো ব্রিফলি ভালো করে বোঝানো হলো সেটা। আর সেই বুঝে ওনারা ইন্সপেকশন করে গেলেন, আদার ক্যাম্প ফিল্ড, তারপরে একটা ছোট ডিসকাশন হলো, তারা বলে দিলেন কি কি করতে হবে না করতে হবে। ত্রিবেণীর অনুকুম্ভ মেলাকে সর্বতোভাবে সুন্দর এবং সুস্থভাবে পরিচালনার লক্ষ্যে হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা সহ পুলিশ এবং পৌরসভা নানান ব্যবস্থা গ্রহণ করেছে। পৌরসভার পক্ষ থেকে যা যা করার সব ব্যবস্থাই করা হবে বলে জানালেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। কি বলছেন তিনি শুনুন। আজকে কুম্ভ মেলার যে আমাদের বিগত 3 বছর ধরে হয়েছে, এবারটা 4র্থ বছর, তারই একটা অবজারভেশন চলছে। ব্যবস্থা বলতে আমাদের সব রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে ইনভলভ হয়ে কাজ করছেন এবং আমরাও লোকাল গভর্নমেন্ট পার্ট হিসেবে বাঁশবেড়িয়া পৌরসভাও কাজ করছে। সমস্ত রকম ব্যবস্থা, সেফটি এন্ড সিকিউরিটি যাতে আমাদের বাংলায় হচ্ছে, যেহেতু আমরা গঙ্গাসাগরকে যেভাবে আমাদের সিএম করেন, আমরা সেইভাবেই সেই মোড়কেই করার চেষ্টা করছি, যাতে সমস্তভাবে মানুষের সেফটি এন্ড সিকিউরিটির কথা মাথায় রেখে কুম্ভে যে দুর্ঘটনা ঘটে গেছে তার কোনো রকম দুর্ঘটনা না আসে, যাতে আমাদের এখানে না আসে। অন্যদিকে প্রয়াগরাজ থেকে কুম্ভ মেলায় আসা এক সাধু কি জানাচ্ছেন ত্রিবেণীর অনুকুম্ভ মেলা সম্পর্কে শুনবো। এইচডিও ম্যাডাম এসেছিল, এসে সব দেখলেন, পরিচালনা করে দেখে কোথায় কি হবে না হবে সেগুলো বললেন, লাগাবোরা কোথায় বসবে বা ভিতরের ক্যাম্পগুলো খুব খারাপ, ওগুলো হয়তো কোনো সাধু বাবারা না যায় সেই সব বললেন। জায়গাগুলো পরিষ্কার করা হবে, সব ব্যবস্থা করতে বললেন, ড্রপ গেট গুলো ঠিক মতো করতে সেগুলো আলোচনা করলেন। এসে ঘাট যেটি এই কোয়ার্টার গুলোতেই ছিলেন না, কোয়ার্টার ছিল না, কোয়ার্টার না, আমাদের এখানে টেন্ট লাগিয়েছিল, টেন্টেই ছিলাম আমরা। ভোজন ব্যবস্থা করছে, কয়েকজন কোয়ার্টারে ছিলেন, কয়েকজন ছিলেন। এবারে কি পুরোটাই বন্ধ করতে বলছে? কোয়ার্টারের ব্যবস্থা বেশি ভালো না, বাই চান্স অ্যাক্সিডেন্ট হবে, আমরা বন্ধ আছে, প্যান্ডেলেই থাকা হবে।
খুশি আপনারা? খুশি আমরা খুশি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ওষুধের ঘরে সাপ, আতঙ্কে হাসপাতাল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং পৌঁছে সাপটিকে উদ্ধার করে। হাসপাতালের ভিতরে সাপের দেখা, আতঙ্কিত হাসপাতাল কর্মীরা। ঘটনাটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের দোতলার ওষুধ ঘরে। প্রসঙ্গত এদিন দুপুরে হঠাৎই ওষুধ আনতে গিয়ে সাপটি নজরে আসে এক হাসপাতাল কর্মীর। খবর দেওয়া হয় পশুপ্রেমী এবং সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিংকে। এরপরে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করেন। এ বিষয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া সাপটি চলতি নাম ঘরচিতি, যদিও সাপটি বিষাক্ত নয় বলেই তিনি জানান। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। এটা আপনার হসপিটালে যেখানে ওষুধপত্র থাকে সেখানে একটি সাপকে দেখতে পেয়ে এখান থেকে আমায় ফোন করে আমি আসি, সাপটিকে ধরি। সাপটি বাংলায় বলে ঘরচিতি, কোনো সময় বলে ঘরগিন্নি, ইংরাজি নাম হচ্ছে কমন উলফ। কমপ্লিটলি নন ভেনোমাস কিন্তু খুব অ্যাগ্রেসিভ এবং বাইটিং টেন্ডেন্সি আছে। সাপটিকে ধরি, তার যে স্বাভাবিক বাসস্থান সেখানে আবার ছেড়ে দেবো। কোনো রকম না এটা কামড়ালে কোনো রকম মানে ভয়ের কিছু নেই, কিন্তু খুব অ্যাগ্রেসিভ এবং রিপিটেডলি কামড়ায়, ফলে মানুষ আতঙ্ক। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। হাসপাতালে জাল ওষুধ চক্র, জাল স্যালাইন চক্র, দুর্নীতি বন্ধের দাবিতে এবং সুষ্ঠু পরিবেশের চিকিৎসার দাবি নিয়ে বামফ্রন্টের শাখা সংগঠনের বিক্ষোভ ও ডেপুটেশন। জমিতে সর্ষে ফুল দেখা দিতেই হুগলির ডুমুরদহের আসাম লিংক রোডের ধারে ভিন রাজ্য ও রাজ্যের বিভিন্ন এলাকার মধু চাষিরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল,
অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। ফিরে এলাম বিরতির পর। নদিয়ার গোবিন্দপুর পাইকারি বাজারে ভ্যান চালকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয় মৃতার পরিবারের পক্ষ থেকে। 57 বছর বয়সী ঝন্টু সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের পরিবারের দাবি, পারিবারিক শত্রুতায় খুন করা হয়েছে ঝন্টু সরকারকে। গোটা ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর পাইকারি কাঁচামালের বাজারে। এদিন সকালে ঝুলন্ত অবস্থায় দোকানের মধ্যেই পাওয়া যায় ঝন্টু সরকারকে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পারিবারিক শত্রুতার কারণে একাধিক মামলা করা হয়েছিল অভিযুক্তদের পক্ষ থেকে। সমস্ত মামলাতেই মৃত ব্যক্তির পরিবার জিতে যায়। এর পরবর্তীতে পারিবারিক আক্রোশেই ঝন্টু সরকারকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তার পরিবারের। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মৃত ব্যক্তির পরিবার। অপরদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তারা। ঝন্টু সরকারের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। কি আপনার স্বামীকে কি বলছেন খুন করা হয়েছে? আমার স্বামীকে খুন করা হয়েছে। কে করেছে? ওই আমার ননদ। কে ননদ? ননদরা খুন করেছে। কেন করলো কেন? এদের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের সমস্যা, কেস খামারের ব্যাপার। কি পারিবারিক শত্রুতা? পারিবারিক শত্রুতা। ওরা আমাদের জমি জায়গা নিয়ে কেস খামারি করেছে, দীর্ঘ 24 খানা কেস করেছে বহু বছর ধরে। সব কেসে আমি জিতে গেছি, প্রত্যেকটা কেসে জিতি, আর প্রত্যেকবারই ওরা হুমকি দেয় আমাকে এই জমিটা নেওয়ার জন্য। ওরা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে শত্রুতা করছে। আচ্ছা, আমার যখন ছেলেবেলারা ছোট ছিল তখন থেকে শুরু করেছে। এরা ঘর দুয়ার আমাকে আগুন ধরিয়েও পুড়িয়ে দিয়েছে। আমি থানায় এসেছি, আমি বহুবার থানায়ও জানিয়েছি। আপনার স্বামী কোথায় ছিল আজকে? উনি বাজারে মুটের কাজ করে, ফুলের কাজ করে। কি জানতে পারলেন সকালে? সকালবেলা জানতে পারলাম যখন উনি মারা গেছে, তখন আমার কাছে ফোন গেল, বললো যে উনি গলায় জড়িয়ে মারা গেছে। আপনি মনে করছেন না গলায় জড়িয়ে মারা? না, গলায় জড়িয়ে যদি মারা যায় তখন নাক মুখ ফাটা কেন? সে কি নিজের নাক মুখ নিজে ফাটিয়ে কখনো মারধর করে মেরে ফেলা হয়েছে? মারধর করে, ওকে জোর করে গলায় ফাঁসি দেওয়া। কার কার বিরুদ্ধে অভিযোগ আপনার? আমার ননদের পর ননদের জামাই, ওর ছেলে, ওর মেয়ে, আর আমার হিজাবে। আচ্ছা, আপনি কি অভিযোগ করলেন থানায়? আমার ছেলে অভিযোগ করেছে আমার। এটা একদমই সত্যি না। কারণ কি, পূর্বে যিনি মারা গেছেন তিনি সম্পর্কে আমার মামা হন। প্রথমত আমি 7টা সাড়ে 7টা নাগাদ আমি খবরটা শুনি। 7টা নাগাদ আমি বড়বাবুকে ফোন করেছি, স্যার এই ব্যাপার। তারপরে জানতে পারি যে বডিটা নিয়ে আসা হয়। কোথা থেকে নিয়ে আসা হয় আমি সেটা জানি না। পরে জানতে পারি, জানি যে সুবির দাসের বাড়িতে হচ্ছে, বাড়ির ওখানটাই হচ্ছে বডিটা পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। প্রথমত আমার ওখানে যাওয়া সম্ভব না, একজনের বাড়িতে গিয়ে আমি বডি ঝুলিয়ে আসতে পারবো না। দ্বিতীয় কথা, আমার বাড়িতে পুলিশ পিকেটিং রয়েছে, পুলিশ পোস্টিং রয়েছে। 24 ঘন্টা আমাকে পাহারা দিচ্ছে 4 জন পুলিশ কনস্টেবল উইথ আর্মসের সঙ্গে, হাইকোর্টের অর্ডার অনুযায়ী। তাদের চোখে এড়া দিয়ে আমি বেরোনো আমার পসিবল না, কারণ তারা আমার পেছন সবসময় ঘুরে বেড়াচ্ছেন। তাদেরকে আমি দিয়ে না ধোকা দিয়ে আমি বেরোবো না, কখনো বেরোনো সম্ভবও না, পসিবলও না। ঘটনাটা কি মনে হচ্ছে? এবার রাত্রির বেলা শুনুন, রাত্রির বেলা যেহেতু ওরা কমপ্লেন লিখেছে, আমি যেটা দেখলাম যে ভোর 4টে নাগাদ নাকি এরকম ঘটনা ঘটেছে হাই রোডের পাশে, ঠিক আছে। এবার ওখানে লাইট জ্বলছে, মানুষজন আছে, ওখানটাই উনি একজন গলায় ধরে দেবে আর মানুষ দেখবে না, এটাও পসিবল না। বালি ডাম্পিং গ্রাউন্ডে অবস্থান বিক্ষোভ ঠিকাদারদের অধীনস্থ চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের। অভিযোগ, বালি পৌরসভার গাড়ি ছাড়া অন্য গাড়িকে ময়লা ফেলতে দেওয়া হচ্ছে না বালি ডাম্পিং গ্রাউন্ডে, যার জেরে এলাকায় সাফাই সমস্যা দেখা দিয়েছে। বালি ডাম্পিং গ্রাউন্ডে অবস্থান বিক্ষোভ ঠিকাদারের অধীনস্থ চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের আন্দোলন চলছে 3 দিন ধরে। ডাম্পিং গ্রাউন্ডে বালি পুরসভার গাড়ি ছাড়া অন্য গাড়িকে ময়লা ফেলতে দেওয়া হচ্ছে না, ফলে পুরো এলাকায় সাফাইয়ের সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকার মানুষজন জানাচ্ছেন অনিয়মিতভাবে সাফাই হচ্ছে, রাস্তায় আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। আন্দোলনকারীরা জানান প্রায় 170 জন কর্মচারী 2টি ঠিকাদারের অধীনে কাজ করেন, তাদের পিএফ সহ অন্যান্য সুবিধা দেওয়া হতো। কিন্তু গত 1 ফেব্রুয়ারি নোটিশ দিয়ে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে নতুন নিয়মে কাজ করতে হবে। সেখানে জানানো হয়েছে নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করতে হবে, কোনো ছুটি কিংবা অন্য সুবিধা পাওয়া যাবে না। তারই প্রতিবাদে আন্দোলন। তাদের দাবি পুরনো চুক্তির সুবিধা মতো কাজে নিতে হবে। এই পরিস্থিতিতে বালি পৌরসভা সূত্রে জানানো হয়েছে মানুষ যাতে পরিষেবা পায় এবং সাফাই যাতে ঠিক মতো হয় তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, করতে হবে, করতে হবে, পরিষেবা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। সরস্বতী পুজোয় গোটা সিদ্ধ খাওয়ার রীতি আছে। এই গোটা সিদ্ধ খাওয়ার পরেই গোটা গ্রামে ডায়রিয়ার প্রকোপ। 27 জনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পেটে খিঁচুনি দিয়ে হচ্ছে বমি, রাত বাড়তেই বাড়তে থাকে ডায়রিয়ার আক্রান্ত সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত 27 জনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন আরো 7। কাকসার মলানদিঘির আকন্দারায় ছড়িয়েছে আতঙ্ক। তারপরেও সিল করা হয়নি এলাকার টিউবওয়েল, দেওয়া হয়নি পরিশ্রুত পানীয় জল বলে অভিযোগ স্থানীয়দের। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বুধবার দুপুর থেকেই বমি পায়খানা শুরু হয় গ্রামের বহু মানুষের। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে বমি পায়খানা এবং অসুস্থের সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকার 27 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, দুর্গাপুরের ESI হাসপাতাল ও মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অসুস্থ আরো 7 জনকে দেওয়া হয়েছে ওষুধ। কি বলা হচ্ছে সম্পর্কে শুনবো। ওনার সরস্বতী পুজোর পরের দিন থেকে বমি পায়খানা শুরু হয়েছিল। টোটাল 27 জন এখনও এফেক্টেড হয়ে আছে, সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে। আর আমরা যে পানীয় জল সাপ্লাই আর পুকুরগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করছি। আচ্ছা, মানে কি কারণে হয়েছে? কোনো কিছু খাবার থেকে বা জলের কোনো মিশ্রণ থেকে হতে পারে, কন্টামিনেশন কিছু ওয়াটার লেভেল হতে পারে। ডায়রিয়া না অন্য কিছু নয়? পেটের গন্ডগোল, ডায়রিয়া জনিত টাইপেরই রোগ, জলবাহিত। হ্যাঁ, জলবাহিত। কি এখনো পর্যন্ত করা হচ্ছে মানে এলাকাতে আর কজন রয়েছে অসুস্থ? এখনো পর্যন্ত টোটাল 27 জন অ্যাডমিট হয়েছে আর অল্প কজন ভর্তি হয়ে আছে। আমরা সবসময় নজরে রাখছি। হয়েছে বলতে যে সরস্বতী পুজো সিজানা খাচ্ছিল, সিজানা খাওয়ার পর দিন থেকেই আর কিছু বোঝা যাচ্ছে না কিছু কি হলো। মানে বমি হচ্ছিল? বমি আর পায়খানা। আচ্ছা, কার বমি হচ্ছে আর পায়খানা হচ্ছে আর খালি গা হাতে ব্যথার জ্বর। হাসপাতালে ভর্তি? হাসপাতালে সবাই ভর্তি হয়েছে, কাল রাতে থেকে ভর্তি হয়েছে, আবার আজ এখন 10 জনে দিয়ে এলাম এখনই। মানে কতজন হয়েছে মোটামুটি? টোটাল আমাদের পাড়াতে হয়েছে এখন আমাদের ঘরে 10টা, দাদা ঘরে 10টা, 20টা, বাউরি পাড়ে আছে 10টা। হাসপাতালে কতজনকে নিয়ে গেছে? হাসপাতালে এখন 30 জনকে নিয়ে গেছে। সবাই ভর্তি? সবাই ভর্তি, আর সব ঘরে বেডে শুয়ে আছে, স্যালাইন টানছে। জল কি টিউবওয়েলের জল কি এখনো পর্যন্ত? টিউবওয়েলের জল এখন কোনো কোথাও কিছু এখনো কিছু নেই। ট্যাঙ্কারে করে জল আসেনি? কিচ্ছু আসেনি, না ওষুধ না কিছু, কিছু তো নেই। আমাদের এখানে মোটামুটি এখনো 27 জন ভর্তি আছে। আর বলতে গেলে কাল বিকেল থেকে আমাদের ওই একটু করে পায়খানা বমি হতে হতে এই কজনের বেশ মানে পায়খানা বমি হওয়ার জন্য প্রায় প্রত্যেকজনের বাড়িতে প্রত্যেকজনেরই মানে মেম্বার 4টা থাকলে 4 জনেরই এমনি করে করে সবাইকে আমাদের মোটামুটি অ্যাডমিট করা হয়েছে। এবারে আর কিছুজন আমাদের এখানে অসুস্থ হয়ে আছে, তাদের জন্য আমরা একটু যত সরকারিভাবে ব্যবস্থা করছি জলের। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হাসপাতালগুলিতে উন্নত মানের চিকিৎসা, বিভিন্ন দুর্নীতি বন্ধ সহ 9 দফা দাবিতে রাজ্য জুড়ে জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে SFI DYFI গণতান্ত্রিক মহিলা সমিতির ডেপুটেশন। বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনগুলি একত্রিত হয়ে হাসপাতালে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল। ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় হাসপাতালগুলির দুরবস্থা নিয়ে বিক্ষোভ কর্মসূচি করতে। সেই মতো ওই সংগঠনগুলি জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে ইমামবাড়া সদর হাসপাতালে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেয়। তারই অঙ্গ হিসেবে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে গেটের বাইরে সংগঠনগুলির কর্মীরা বিক্ষোভ দেখায়। এরপর সেখান থেকে 5 জনের এক প্রতিনিধি দল হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের কাছে তাদের 9 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এদিন তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল মেদিনীপুর হাসপাতালের মতো জাল ওষুধ বা জাল স্যালাইন চক্র যাতে এই হাসপাতালে না চলে সেই দিকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে রোগী আসা মাত্রই তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে, এই প্রবণতা বন্ধ করতে হবে। কি বলছেন DYFI এর জেলা সম্পাদক শুভঙ্কর দাস, শুনবো। ছাত্র সংগঠন DYFI, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং বস্তি সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আজকে জেলা হাসপাতাল এবং অন্যান্য মহকুমা হাসপাতালগুলোতে সাম্প্রতিককালে মেদিনীপুরে যে জাল স্যালাইন কেন্দ্র এবং ওষুধের বিষয়টা রাজ্যের মানুষের কাছে এসেছে, যে দুর্নীতি, যে অনৈতিক কাজ আমাদের রাজ্যের বুকে স্বাস্থ্য দপ্তরকেও গ্রাস করেছে, এই সব নিয়ে আমরা আজকে 9 দফা দাবির ভিত্তিতে আমরা জেলা হাসপাতালে আজকে ডেপুটেশন দিলাম।
সেই ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের নির্দিষ্ট কিছু দাবি ছিল। তার মধ্যে সবথেকে প্রধান যেটা দাবি ছিল যে আমাদের জেলা সদর হাসপাতালে যাতে মেদিনীপুর মেডিকেল কলেজের মতো জাল কোনো স্যালাইন চক্র বা ওষুধের কোনো জাল ব্যবসায়ীদের যাতে আমাদের হাসপাতালের অভ্যন্তরে না থাকে, সেই বিষয়ে একদিকে প্রশাসন আর একদিকে হাসপাতাল কর্তৃপক্ষদের কাছেও আমাদের এটা দাবি, যাতে মানুষ সঠিকভাবে পরিষেবা পায়, মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, যাতে আমাদের জেলায় এবং আমাদের এই সদর হাসপাতালে এরকম কোনো ঘটনা না ঘটে। 2 নম্বরে আমাদের দাবি ছিল যে খুচরো জেলা হাসপাতাল, আমাদের জেলা সদর হাসপাতাল, যে হাসপাতালকে মেডিকেল কলেজ করার জন্য দীর্ঘদিনের দাবি আছে এখানকার মানুষদের, আমাদের সাব ডিভিশনের মানুষদের, কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সাম্প্রতিককালে সামান্য জ্বর, কাশি, পেটে যন্ত্রণা হলে এখানকার যারা চিকিৎসা করতে মানুষরা আসেন তাদেরকে কলকাতায় রেফার করে দেওয়া হচ্ছে বা বাইরে কোনো মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হচ্ছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। জমিতে সর্ষে ফুল দেখা দিতেই হুগলির ডুমুরদহের আসাম লিংক রোডের ধারে ভিন রাজ্য ও রাজ্যের বিভিন্ন এলাকার মধু চাষিরা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে, নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল, প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। দামোদর নদ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ।
ঘটনাস্থলে কোকোবেন থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বৃহস্পতিবার সাত সকালে দামোদর নদ থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বিসর্জন ঘাটের কাছে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এরপরে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বড়জোড়া থানার পুলিশ ও কোকোবেন থানার পুলিশ আসে। জল থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়দের দিয়ে মৃতদেহ শনাক্তকরণের চেষ্টা করে পুলিশ। কেউ শনাক্ত করতে না পারায় মৃতদেহ বড়জোড়া থানার পুলিশ নিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তির পরনে ছিল জ্যাকেট, সুসজ্জিত পোশাক। কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য তা জানতে মৃতদেহ ময়নাতদন্ত করে জানতে চাইছে বড়জোড়া থানার পুলিশ। আমাদের এই দামোদরে যে মেন যে দামোদরে এটা স্রোতরা মানে বিরানপুর অপোজিটে আমাদের আরতি ঘাট থেকে এগিয়ে এসে একটা বডি পাওয়া গেছে এখানে। তা এখনো আইডেন্টিফাইড হলো না, আমাদের এখানে লোকালের মধ্যে কাউকে পাওয়া গেছে না। মানে সবাইকে এখানে ইন করা হয়েছে, পুরোহিত মশাই থেকে এবং চায়ের দোকান থেকে আর সবাইকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না, ট্রেস করতে পারলেন না। তা বডিটা প্রশাসন থেকে এসে তুলে বড়জোড়ায় নিয়ে গেছে। তা যদি কারো হয় বড়জোড়ায় পেয়েছে একটু যেন ইমিডিয়েট যোগাযোগ করেন। বলছে কি মনে পড়ে গেছে এটা বলা যাচ্ছে না, উইদাউট আইডেন্টিফাইড কিছু বলা যাবে না, কারণ টোটালটাই ওনার বেল্ট ফেল্ট সব কিছু আছে, ড্রেস আছে, জ্যাকেট ফ্যাকেট সব কিছু পরাই আছে এবং আশপাশে এর মধ্যে কোনো বাইক সাইকেল কিছু দেখাও যাচ্ছে না। যে হয়তো রেখে সুসাইড করেছে সেই টেনাসিটিও থাকতে পারে অনেকে, কিন্তু সেটাও কিছু পাওয়া যাচ্ছে না এখানে। সেটা উইদাউট আইডেন্টিফাই কিছু বলা যাবে না কিভাবে কি হয়েছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে বদ্দিপুরে থিমের মণ্ডপ থেকে আলোকসজ্জায় সেজে উঠেছে। শেষ পর্বের বেশ কিছু আরাধনার ছবি ধরা পড়লো আমাদের LMCL নিউজের ক্যামেরায়। দেখবো সেই ছবি। হুগলির বৈচি স্টেশনে নেমে মাত্র 7 কিলোমিটার দূরে বদ্দিপুর গ্রাম। এই বদ্দিপুরে 50 বছরের বেশি সময় ধরে ধুমধাম সহকারে হয়ে আসছে বাগদেবীর আরাধনা। বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে এখানে থিমের মণ্ডপ আলোকসজ্জায় সেজে ওঠে গোটা বদ্দিপুর। LMCL নিউজের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন সরস্বতী আরাধনার দ্বিতীয় দিনে। গোটা বদ্দিপুর ঘুরে বেশ কিছু থিমের মণ্ডপ এবং সরস্বতী প্রতিমার ছবি ক্যামেরাবন্দি করেছে তারা। আমরা দেখাবো আপনাদের সেই ছবি। বৈচির বদ্দিপুরে যতগুলি বাগদেবীর আরাধনা হয় তার মধ্যে অন্যতম পশ্চিম পাড়ার ক্লাব ফ্রেন্ডশিপের বাগদেবীর আরাধনা। এখানকার দেবীর আরাধনা এবছর 26 বছরে পদার্পণ করেছে। বাগদেবীর আরাধনা উপলক্ষে সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা এলাকা। থিমের মণ্ডপ যা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। এখানকার বাগদেবীর আরাধনা সম্পর্কে কি জানানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে শুনুন। ক্লাব ফ্রেন্ডশিপ কত বছরের পুজো? 25 বছর হচ্ছে। রজয়ন্তী বর্ষ। এবারে থিম কি আপনাদের? আমাদের এবারে থিমের ভাবনা ভ্যালেন্টাইন ডে স্পেশাল। ভ্যালেন্টাইন ডে স্পেশাল। গোটা বদ্দিপুর জুড়ে যে সমস্ত ক্লাব সংগঠন বাগদেবীর আরাধনা করে থাকে তারা প্রত্যেকে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে আলোকসজ্জা ও মণ্ডপ সজ্জায়। বদ্দিপুরের আরো একটি ক্লাব সংগঠন সর্বমঙ্গলা, ওরাও আদিবাসী ক্লাব। এরাও বহু বছর ধরে বাগদেবীর আরাধনা করে আসছে। বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা এলাকা। 4 দিন ধরে চলে এখানকার বাগদেবীর আরাধনা। কি বলা হচ্ছে সর্বমঙ্গলা, ওরাও আদিবাসী ক্লাবের পক্ষ থেকে দেবী সরস্বতীর আরাধনা সম্পর্কে শুনুন। নিমন্ত্রণা সেরা পরিক্রমা আমরা এই মুহূর্তে হাজির হয়েছি কানলা বদ্দিপুর। আপনাদের ক্লাবের নাম? হ্যাঁ, বৈদ্যপুর সর্বমঙ্গলা ওরাও আদিবাসী ক্লাব। কত বছরের পুজো? বছরের পুজো। হ্যাঁ। ক্লাব ইউনাইটেডের বাগদেবীর আরাধনা এবছর 26 বছরে। 26 বছর উপলক্ষে মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জায় অভিনবত্ব এসেছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ দর্শন করতে এসেছিলেন। প্রতি বছরই বাগদেবীর আরাধনা উপলক্ষে এখানকার কমিটির সদস্যরা কিছু না কিছু দর্শনার্থীদের জন্য মণ্ডপ সজ্জায় অভিনবত্ব নিয়ে আসে। কি বলা হচ্ছে এখানকার 26 বছরের বাগদেবীর আরাধনার সম্পর্কে শুনুন। দেখছি সেটা হলো ক্লাব ইউনাইটেড। কত বছরের পুজো? 26তম বছর। আপনাদের এবারে থিম কি? এবছর আমাদের থিম হচ্ছে লতা মঙ্গেশকরের জীবন কাহিনী। আপনার নাম? আমার নাম মুকুল অধিকারী। গোটা বদ্দিপুর জুড়ে প্রায় 30টির বেশি বড় বাজেটের পলাশপ্রিয়ার আরাধনা হয়ে আসছে বহু বছর ধরে। এছাড়াও এখানে ছোট ছোট অনেক পুজো অনুষ্ঠিত হয়। নানান দেবদেবীর আরাধনা হয় বদ্দিপুর জুড়ে। তার মধ্যে অন্যতম বদ্দিপুরের কুণ্ডুপুকুরে প্রতিষ্ঠিত কালী মন্দিরের কালী আরাধনা। আগে মন্দির সেইভাবে পাকাপোক্ত ছিল না, সম্প্রতি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। অশোক রায়ের সঙ্গে শিবাশিস মৌলিকের রিপোর্ট, LMCL নিউজ। গোটা বছর বাজারে মধু পাওয়া গেলেও মধু চাষ হয় শুধু কয়েক মাস ধরে।
আর সারা বছরই মৌমাছিদের পুষতে হয় মৌচাষীদের। ভিন রাজ্য থেকে হুগলির ডুমুরদহে মৌচাষীরা এসেছেন সর্ষে সহ আম, লিচু ফুলের মধু সংগ্রহ করতে। কি বলছেন এই সম্পর্কে শুনবো। সর্ষের ফুল ফুটলেই হুগলির ডুমুরদহের আসাম লিক রোডের ধারে মধু চাষিরা হাজির হয়ে যান। লক্ষ্য একটাই, এই সর্ষের ফুলের মধু সংগ্রহ করে মধু চাষ করা। মধু চাষ 12 মাস করে থাকেন মধু চাষিরা। 12 মাস চাষ করলেও মধু পাওয়া যায় 6 মাস। অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকে সর্ষে ফুলের মধু সংগ্রহ শুরু হয় মাঘ মাসের মাঝামাঝি পর্যন্ত। মাঘ মাসের 15 তারিখ থেকে ফাল্গুনের মাঝামাঝি পর্যন্ত ধনে চাষ, তারপর ফাল্গুন মাস থেকে হয় লিচু, বৈশাখ মাসের শুরু থেকে তিল চাষ, আর জ্যৈষ্ঠ মাস থেকে মধু সংগ্রহ। কারণ তারপর থেকে আর কোনো ফুল নেই পশ্চিমবাংলায়। আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত মৌমাছিকে চিনির রস খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়, এমনই জানাচ্ছেন মধু চাষিরা। মধু চাষিরা ভিন রাজ্য থেকে এই রাজ্যে প্রবেশ করে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আম, লিচু, সর্ষে, নিম সহ অন্যান্য ফুলের মধু সংগ্রহ করেন, আর সেই মধু বিভিন্ন কোম্পানি কিনে নিয়ে যায়। কি বলছেন মধু চাষী শ্যামসুন্দর সাঁতরা, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা। তিনি 150 বাস্ক নিয়ে মধু চাষ করতে এসেছেন হুগলির ডুমুরদহতে। শুনুন তার মুখেই মধু চাষের বৃত্তান্ত। সারা বছরই মৌমাছি চাষ করতে হবে, আচ্ছা, কিন্তু মধু হবে 6 মাস। 6 মাস যখন যেমন ঋতু, আচ্ছা, যেমন ধরুন কার্তিক মাসে শেষ থেকে ইকুইটাস হবে, ইকুইটাস 1-1.5 মাস, তারপরে হবে অঘ্রাণ মাসে ধরুন 15 তারিখের পর থেকে এবার সর্ষে আরম্ভ হলো। সর্ষে হবে মাঘ মাসের আদাআদি। এবার মাঘ মাসের পর থেকে আবার আপনার ধনে কালোজিরে পাওয়া যাবে, এটাও 1 মাস। তারপরে আপনার চলে যাব আমরা লিচুতে। লিচুতে ফাল্গুন মাসে 25 তারিখ থেকে এবার চৈত্র মাসের 25 তারিখ পর্যন্ত লিচু পাবো। লিচু হয়ে গেল, আবার ওখান থেকে ফিরে চলে যাব আমরা সর্ষে তিলে যাব। তিলে ধরুন তিলে চৈত্র মাস শেষে মধু হবে না, তখন তো সবেমাত্র ফুল মানে গাছ, তিল গাছ বড় হবে, 6 ইঞ্চি 8 ইঞ্চির গাছ হবে। এবার বৈশাখের 15 তারিখের পর থেকে আবার তিলে মধু পাওয়া যাবে জ্যৈষ্ঠী আদাআদি পর্যন্ত। জ্যৈষ্ঠী মাসের শেষ থেকে আর কোনো কিছু ফুল নাই আমাদের পশ্চিমবাংলায়, কোথাও কোনো ফুল থাকছে না। তখন এবারে ওই আষাঢ় মাসের প্রথম থেকে মৌমাছিকে চিনির সিরাপ খাইয়ে আপনার পুরো আশ্বিন মাস শেষ পর্যন্ত মানে 5 মাস চিনি খাইয়ে বাঁচাতে হবে। এবার আমাদের পশ্চিমবঙ্গের বাইরে গেলে অন্যান্য জায়গায়, যেমন ধরুন রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্র, আরও ওইদিকে সব আমি ঠিক জানি না ওদিকটা, ওদিকে গেলে ওই আপনার তিল আছে একটা, তারপরে খয়ের এইসবের আছে। তিল বলতে ওরা মানে কি তিল বলে, হলদে ফুলটা, তিলের ফুলটাও হলদে, মধুটাও হলদে। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।